আন্দোলন যখন শুরু হয় তখন সেটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন ছিল। কোটা সংস্কার আন্দোলনে আমাদের চাওয়া একটাই ছিল যে কোটার একটা যৌক্তিক সংস্কার হবে, যেই কাঠামোগত বৈষম্য সেটা দূর হবে। কিন্তু পরবর্তীতে জুলাইয়ের মধ্যে দিয়ে যখন আমরা স্বৈরাচারের বিরোধী কথা যখন বলছিলাম, এই যে কাঠামোগত যেই নিপীড়ন, যে কাঠামোগত দমন পীড়নের যে রাষ্ট্র, সেটা ভেঙে নতুন করে তৈরি করার কথা যখন বলছিলাম, তখন আসলে আশা ছিল যে এই মানুষগুলাই জুলাই মানে অভ্যুত্থান হয়ে হাসিনার পতন হওয়ার পরে যেই সরকারটাই গঠন হবে সে তো হাসিনার চেয়ে অবশ্যই ভালো হবে। তো ওই জায়গা থেকে আসলে আশা আকাঙ্ক্ষার জায়গাটা ব্যাপক ছিল, যার আসলে বাস্তবায়ন কোনো অংশেই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এখন অভ্যুত্থানের পরে দেখতেছি অনেক জায়গায় মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে জুলাই কোটার প্রচলন হচ্ছে। তো সেই দিক থেকে বলতে গেলে আসলে যে বৈষম্য নিরসনের জন্য আন্দোলন হয়েছিল, সেই বৈষম্য কোথাও কোনো অংশে কমছে বলে আমার মনে হইতেছে না। আগে যে একটা গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে রাজনীতি করতো, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো সব জায়গায়, এখন একই রকমভাবে আমরা দেখতেছি যে জুলাইয়ের চেতনা নামে নতুন একটা চেতনা, নতুন একটা আদর্শ সামনে আসছে। এখন সব জায়গায় মুক্তিযোদ্ধা কোটার মধ্যে জুলাই যোদ্ধা কোটাও ব্যবহার হইতেছে। তো একই রকমভাবে আসলে ঘুরে ফিরে আমরা ওই আগের যেই দুষ্টচক্র ছিল, ওই দুষ্টচক্রের মধ্যেই বারবার মানে ঘোরাফেরা করতেছি। এবং জুলাইয়ের যেই যোদ্ধারা ছিল তারা মিলে একটা রাজনৈতিক সংগঠন তৈরি করছে, সেটাকে আমি স্বাগত জানাই। কিন্তু শুধুমাত্র তারাই জুলাই করছে, বাকি যেই অংশীদাররা ছিল, সেটা বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে ছোটোখাটো অরাজনৈতিক মানুষজন, প্রত্যেকটা মানুষ যেভাবে আসলে জীবন দিচ্ছে, সেটা পরবর্তীতে যেভাবে জুলাই কুক্ষিগত হচ্ছে, এই জায়গাটা থেকে আমি বলবো যে এটা মুক্তিযুদ্ধের মানে এক বছরের মধ্যে এরকম হয়েছে বলে আমার মনে হয় না। জুলাই এক বছরের মধ্যে আসলে জুলাইয়ের চেতনা বিক্রি করতে করতে জুলাইটাকে আসলে আমাদের কানের কাছে পচাইয়ে ফেলছে। এবং কথায় কথায় আমাদের বারবার প্রমাণ করতে হয় যে না, জুলাইয়ে আমিও ছিলাম। সরকার বিরোধী কোনো কথা বললে, সরকারের কোনো সমালোচনা করলে, নতুন রাজনৈতিক দলের কোনো সমালোচনা করলেই হচ্ছে সবাইকে একটানা মানে লীগের দোসর বলে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ট্যাগিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা আসলে আগের মতো একই রকম কালচারের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, খুব একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি না। একটা গণ অভ্যুত্থান দেখার আসলে সৌভাগ্য সবার হয় না, এবং একটা গণ অভ্যুত্থান অনেক বছর পরপর হয়। সর্বশেষ অভ্যুত্থান দেখেছিলাম আমরা 90 সালে, তার আগে 71 সালে একটা জনযুদ্ধ হয়েছিল। তো এইটা আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম বর্ষে ছিলাম যখন জুলাই অভ্যুত্থান হয়। তো প্রথম বর্ষে আসলে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একটা অভ্যুত্থান দেখা, তাও এত কাছ থেকে, সেটা সামনের সারিতে থাকতে পারে খুবই আসলে সৌভাগ্যের বিষয়। কিন্তু একদিকে যেমন সৌভাগ্য মনে হয় যে আমি এই ইতিহাসের সাক্ষী হতে পেরেছি, একই দিক থেকে আবার আরেক দিক থেকে মনে হয় যে এতগুলা মানুষের লাশ দেখলাম, এতগুলা মানুষকে হতাহত হতে দেখলাম, অনেক বন্ধু বান্ধবের চোখ চলে গেল, অনেক পরিচিত মানুষজন মারা গেল, অনেকে এখনো সেই ট্রমা বয়ে নিয়ে বেড়াইতেছে। তো এটার পরবর্তীতে আসলে যে আকাঙ্ক্ষাটা নিয়ে অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষার যখন বাস্তবায়ন হয় না, তখন জিনিসটা আসলে খুবই বেদনাদায়ক। গতকালকে একটা প্রোগ্রাম ছিল টিএসসিতে, ওইখানে যে নিহতরা ছিল, নিহতদের পরিবাররা স্মৃতিচারণ করতেছিল। সেখানে যে ক্লাস 9-এর 15 বছর পড়ুয়া ছেলেকে তার বন্ধু ওখান থেকে টেনে নিয়ে আসতেছিল, তারপরে পুলিশ গুলি করতেছিল। রিক্সার মধ্যে যেই ছেলেটার লাশ ঝুলানো ছিল বা ভ্যানে যাদেরকে পুড়ায় দেওয়া হয়েছিল, তাদের পরিবারের মানুষ যখন আসলে স্মৃতিচারণ করতেছিল, তখন মানে কান্না আসলে ধরে রাখা যায় না। যখন মানে হলের আমার সিনিয়র যখন বলে যে এই একটা অভ্যুত্থানের জন্য আমার এত মানে মাস পিছায় গেছি, আমার স্কলারশিপের মানে ফেলোশিপে আমি অ্যাপ্লাই করতে পারি নাই, এরকম হয়েছে, কিন্তু এত স্যাক্রিফাইস করার পর আসলে কি হইলো, কোনো পরিবর্তনটাই তো দেখতে পারলাম না। যখন মানুষ এই ধরনের আসলে তাদের হতাশাগুলো ব্যক্ত করে, তখন খুবই মানে ওই কষ্টটা আসলে মানে বোঝানো সম্ভব না। এতগুলো মানুষের মানে মৃত্যু আসলে এইভাবে বৃথা যাবে, এটা ভাবা খুবই কষ্টদায়ক। আমরা কিছু করতে পারলাম না, বা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল সেটা বাস্তবায়ন হইতে পারলো না। এই হতাশার জায়গাটা আসলে চরম বেদনাদায়ক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। হাসিনার আমলে আমরা দেখতাম যে কোনো একটা ধর্ষণ হইলে মানুষজন রিপোর্টই করতে চাইতো না, কারণ থানায় গিয়ে যে ধরনের একটা হয়রানির শিকার হইতো হয়, এবং পরবর্তীতে যে বিচারহীনতার সংস্কৃতি, এমপি মন্ত্রী কোন দল, এইগুলো দেখে হচ্ছে মানে মামলা ন্যায় হইতো না, পরবর্তীতে ন্যায় বিচার পাওয়া দূরে থাকে। একই রকমভাবে আমরা এখনও দেখতেছি যে বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দল বলা হচ্ছে তারা ক্ষমতায় নাই। আমি যদি মানে বিএনপি, ছাত্রদল, যুবদলের যেই ঘটনাগুলো আমরা রিসেন্ট সময়ে দেখছি, যে ধর্ষণের ঘটনাগুলো, লঞ্চ থেকে ফেলে দেওয়া, বা এই ঘটনাগুলো আসলে কোনোটাই যথার্থ বিচার হয় নাই। এই বিচার করতে ইন্টারিমের যেই ব্যর্থতা, সারা দেশে আমরা দেখলাম যে গত বছর যতগুলো ধর্ষণ হয়েছিল তার চেয়ে এই বছরে 6 মাসে 481টা ধর্ষণ হয়েছে। গত বছরের সারা বছরের তুলনায় বাংলাদেশের 6 মাস সংখ্যা বেড়ে গেছে।
এই যে নারী নিরাপত্তাহীনতার অভাব, এটার জন্য আমি পুরোপুরিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করব। এই অভ্যুত্থানে নারীদের যেই ধরনের অংশগ্রহণ ছিল, আমরা দেখেছি যে আমার মানে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মারা পর্যন্ত রাস্তায় নেমে গেছে, বিভিন্ন আবাসিক এলাকায় নারীরা হাতে মানে পিঠা বানানোর বেলুন নিয়ে রাস্তায় নেমে গেছে। ওই নারীরা আসলে অভ্যুত্থানের পর কোথায় হারায় গেল, এটা নিয়ে নানা সভা সেমিনার নানা আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু কেন হারায় গেল, কেন এই যে যেই নারী সমন্বয়করা ছিল, যেই নারী সংগঠকরা ছিল, তাদের উপর যে অনলাইনে বিভিন্ন ধরনের স্লাট শেমিং হচ্ছে, অনলাইনে মব লিঞ্চিং হইতেছে, ট্রোলিং, মানে নানা রকমভাবে হেনস্থার শিকার হইতেছে, রাস্তাঘাটে হেনস্থার শিকার হয়ে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধীর একজন সমন্বয়ক সে লাইভে এসে কান্নাকাটি করলো, এগুলো আসলে কোনো ঘটনারই বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতি যেটা আগেও ছিল সেটা এখনও রয়ে গেছে। নারীদের যদি আমি ভাগ্য পরিবর্তনের কথা বলি, এই অভ্যুত্থানের পরবর্তীতে আমি বলবো যে বাংলাদেশে যে জননিরাপত্তার অভাব, সেই অভাবটা আরও বেশি পরিমাণে তীব্র হয়েছে, কোনো সমাধান আসে নাই।